আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ এনটিভি ইউরোপ নিউজে। সাথে রয়েছি শামসুল তালুকদার তারেক। সংবাদের শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। যথাসময়ে ইউএর সঙ্গে সম্পর্ক ছেদে বদ্ধপরিকর বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। নো ডিল ব্রেক্সিট হলেও যুক্তরাজ্য পৃথিবীর সবচেয়ে নিরাপদ দেশগুলোর মধ্যে একটি থাকবে বলে জানিয়েছেন ব্রিটিশ হোম সেক্রেটারি সাজিদ জাভেদ। এবং বাংলাদেশে নদী দখলকারীদের ইউনিয়ন পরিষদ থেকে জাতীয় সংসদ পর্যন্ত সব নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছেন হাইকোর্ট। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। যথাসময়ে ইউএর সঙ্গে সম্পর্ক ছেদে বদ্ধপরিকর বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। সম্পর্ক ছেদের পর আয়ারল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডের মধ্যে সীমান্ত প্রক্রিয়া আইরিশ ব্যাকস্টপ কি হবে তা নিয়ে আলোচনা করতে ব্রাসেলস যাওয়ার আগে দ্য সানডে টেলিগ্রাফে এক কলামে একথা বলেন মিসেস মে। নতুন দাবি, নতুন পরিকল্পনা এবং পুনরায় দৃঢ় সংকল্প নিয়ে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে আলোচনা করতে যাবেন জানিয়ে মে লেখেন, ব্যাকস্টপ নিয়ে বিকল্প একটি পরিকল্পনা দেয়া হয়েছে, যদিও সেটা শুধুই একটি বিকল্প। এদিকে গত মঙ্গলবার আইরিশ ব্যাকস্টপ নিয়ে বিকল্প পরিকল্পনার পক্ষে সমর্থন দেন যুক্তরাজ্যের এমপিরা। যদিও আয়ারল্যান্ডের উপপ্রধানমন্ত্রী সিমন কনভেনি বলেছেন, নতুন প্রস্তাবে ব্যাকস্টপ নিয়ে গ্রহণযোগ্য কোনো বিকল্প ব্যবস্থার কথা বলা হয়নি। সম্পর্ক ছেদের চুক্তি নিয়ে ইইউ নতুন করে আলোচনাও করবে না। আবার ব্যাকস্টপ ব্যবস্থার পরিবর্তন না হলে কোনো ব্রেক্সিট চুক্তি হবে না। ব্যাকস্টপ ব্যবস্থায় অবশ্যই গুড ফ্রাইডে চুক্তি বা বেলফাস্ট চুক্তির সুরক্ষা নিশ্চিত করতে হবে বলে জানান তিনি। দীর্ঘ ৩০ বছরের সংঘাতের অবসান ঘটিয়ে নর্দার্ন আয়ারল্যান্ডের শান্তি ফিরিয়ে আনতে ১৯৯৮ সালের এপ্রিলে বেলফাস্ট চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তির অধীনে নর্দার্ন আয়ারল্যান্ডের বর্তমান সরকার ব্যবস্থা পরিচালিত হচ্ছে। দর্শক, ব্রেক্সিট নিয়ে বিশেষজ্ঞ মতামত জানার জন্য এনটিভি ইউরোপে নিউজে আমন্ত্রণ জানিয়েছি অ্যাকাউন্টেন্ট অনুপম শাহকে। জনাব অনুপম শাহ, আপনাকে স্বাগত এনটিভি ইউরোপ নিউজ স্টুডিওতে। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। আর আমরা আপনার কাছে জানতে চাবো যে প্রধানমন্ত্রী বলছেন যে যথাসময়েই ব্রেক্সিটটা হবে, যেটা ২৯শে মার্চের মধ্যেই হবে এবং ওই দিনই হবে। সো এই ব্যাপারে আপনি কি মনে করেন, আসলে কি এটা টাইমলি হবে? আসলে যে পার্লামেন্ট যে ল ইমপ্লিমেন্ট করেছে আফটার ব্রেক্সিট, এটা উইদিন 2 ইয়ার্সের মধ্যে এক্সিট হতে হবে 29th মার্চ। এটা কিন্তু বাই ডিফল্ট কোনো ডিল হোক না হোক, এটা আনলেস দেয়ার ইজ এ ফার্দার এক্সটেনশন অফ আর্টিকেল 50, বাই ডিফল্ট কিন্তু ব্রেক্সিট হয়ে যাবে। ইউকে ইউরোপ থেকে বের হয়ে যাবে বাই 29 বাই ল। আচ্ছা, তার মানে আমরা লর বাইরে যেতে পারছি না আনলেস দেয়ার ইজ এনি ফার্দার অ্যারেঞ্জমেন্ট। এক্স্যাক্টলি। আচ্ছা, আর সেকেন্ড যেটা আপনি বলেছেন যে ডিল হোক বা না হোক, ডিল হওয়ার সম্ভাবনা কতটুকু বলে আপনি মনে করেন? আসলে আপনি জানেন ব্রেক্সিটের যে ব্রেক্সিট হওয়ার পরে, ভোটটা হওয়ার পরে 2 ইয়ার্স টাইম ছিল। উইদিন 2 ইয়ার্স ফ্রেমওয়ার্কের মধ্যে ব্রিটিশ গভর্নমেন্ট একটা নেগোসিয়েশন করছিল লাস্ট 2 ইয়ার্স। এই 2 ইয়ার্স পরে থেরেসা মের গভর্নমেন্ট একটা প্ল্যান নিয়ে আসছিল, যেটি ইউ এগ্রি করেছিল। কিন্তু এই প্ল্যানটা যখন ইউরোপিয়ান ব্রিটিশ পার্লামেন্টে আসলো, এটা একদম হিউজ একটা ভোটে হেরেছে, 202 ভোটে হেরেছে। এখন এটার পরে কিন্তু কতগুলো হারার পরে কতগুলো অপশন নিয়ে ভোট হয়েছে। এর মধ্যে একটা অপশন হচ্ছে এই যে থেরেসা মের যে ডিলটা, ওটা আবার ফার্দার রিনেগোসিয়েশন করবে। একটা থেরেসা মের ডিলের মধ্যে একটা প্রবলেম ছিল, ব্যাকস্টপ, যেটা অনেকে সাপোর্ট করে নাই। এটার জন্য থেরেসা মের ডিলটা সাপোর্ট করে নাই পার্লামেন্ট। এখন তারা বলেছে যে একটা ভোট হয়েছে ওখানে 16 ভোটে থেরেসা মে জিতেছে, ওই বিগ ডিলটা আবার রিনেগোসিয়েট করবে ইউরোপিয়ান ইউনিয়নের কাছে। থেরেসা মে গিয়ে যদি ও ব্যাকস্টপের পরিবর্তে যদি একটা সামথিং অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট নামে একটা ওয়ার্ড তারা বলছে, এটা যদি ইউ এগ্রি হয় তাহলে একটা ডিল হওয়ার সম্ভাবনা আছে। তবে আপনি বলেন ডিল হবে কি না হবে, এটা ভেরি সিরিয়াস কোয়েশ্চেন, এটা আনসার উত্তর দেওয়া যাচ্ছে না। তবে ডিল হওয়ার সম্ভাবনা বেশি, কারণ হলো পার্লামেন্ট নো ডিলকে সাপোর্ট করছে না। সেখানে একটা অপশনে ভোট হয়েছে, সেখানে নো ডিলকে রিজেক্ট করার জন্য 17 ভোটে পাস হয়েছে তারা। যদি আমরা এর মাঝে শুনেছি যে ইউ পার্লামেন্ট বলেছে যে তারা এই ব্যাকস্টপ নিয়ে কোনো ধরনের নেগোসিয়েশনে আর যাবেন না, তার মানে এটা একটা ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে আছে বোথ পার্টির জন্য। আসলে ইউরোপিয়ান ইউনিয়নের জন্য একটা ক্রিটিক্যাল জিনিস এটা, কারণ হলো ইউরোপিয়ান ইউনিয়ন ইউকে তো ছাড় দিতে পারছে না এই ব্যাপারে, কিন্তু তারা চেষ্টা করবে ইজ বোথ পার্টি বেনিফিটেড ফর দিস। ইফ দেয়ার ইজ আ ডিল, নট অনলি ইউকে বেনিফিট হবে, ইউ বেনিফিট হবে। তারাও চাইবে তাদের বেস্ট ওয়েতে
কোনো একটা ডিল, এই ব্যাকস্টপের অল্টারনেটিভ কোনো কিছু দেওয়া যায় কিনা। আর যদি দেওয়া না যায় তাহলে হয়তো লস অফ আদার অপশন অ্যাভেলেবল। লেবার পার্টি বলছে কাস্টম ইউনিয়ন হতে পারে, কেউ কেউ বলছে এটা আবার একটা ফার্দার রেফারেন্ডাম হতে পারে। তো ইজ ভেরি নাও ক্রিটিক্যাল সিচুয়েশন, না বলা যাচ্ছে না কি হবে আর কি। আচ্ছা, ধন্যবাদ অনুপম এনটিভি স্টুডিওতে আসার জন্য। নো ডিল ব্রেক্সিট হলেও যুক্তরাজ্য পৃথিবীর সবচেয়ে নিরাপদ দেশগুলোর মধ্যে একটি থাকবে বলে জানিয়েছেন ব্রিটিশ হোম সেক্রেটারি সাজিদ জাভিদ। বিবিসির অ্যান্ড্রু মার শোতে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। এছাড়া সুনির্দিষ্ট নিরাপত্তা ডেটাবেস অ্যাক্সেসের শর্তে কিছুটা পরিবর্তন হবে বলেও জানিয়েছেন তিনি। নো ডিল ব্রেক্সিট হলে পুলিশের জন্য খারাপ হবে সম্প্রতি মেটের কাউন্টার টেরোরিজমের প্রধান এমন মন্তব্যের পর নিরাপত্তা নিয়ে মন্তব্য করলেন হোম সেক্রেটারি সাজিদ জাভেদ। এছাড়াও তিনি ব্রেক্সিট ইস্যুতে দেশের সাধারণ নির্বাচন দেয়া হবে সর্বশেষ বিকল্প বলে উল্লেখ করেন। এদিকে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আগামী 29শে মার্চের মধ্যে যুক্তরাজ্যকে ইইউ ছাড়তে হবে, অথচ এখনো কোনো ব্রেক্সিট চুক্তি হয়নি। যুক্তরাজ্য কোনো চুক্তি ছাড়া সম্পর্ক ছেদ করতে চাইছে না, তাই কয়েকজন এমপি ব্রেক্সিটের সময় বাড়ানোর পরামর্শও দিয়েছেন। তবে প্রধানমন্ত্রী মে যথাসময়ে সম্পর্ক ছেদের উপর জোর দিয়ে বলেন তিনি যথাসময়ে ব্রেক্সিট চুক্তি পেশ করে ইইউ থেকে বেরিয়ে যাবেন। I think when you talk to police, they want to start using that power more. I've given them the confidence to do that. I was just out just last week with a violent crime task force in London, and they've said that in the last 6 months of last year, their use of stop and search has increased by more than a third, and it's making a real difference in detecting these weapons and taking them off people and carrying through prosecutions. But there's also new powers that are required, by the way, which are in the new offensive weapons bill, which I've brought to Parliament. কমিউনিটি প্রসঙ্গ। অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে ম্যানচেস্টার শহরের হিলটন হোটেলে ব্রিটিশ এডুকেশন অ্যাওয়ার্ড 2019 অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সমগ্র যুক্তরাজ্যের বিভিন্ন স্কুল, কলেজ ও ইউনিভার্সিটি থেকে সর্বমোট 25 জন মেধাবী শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করে অ্যাওয়ার্ডস প্রদান করা হয়। আমাদের গ্রেটার ম্যানচেস্টার নিউজ ইনচার্জ দেলোয়ার হোসেন শিবলিকে সাথে নিয়ে ম্যানচেস্টার থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ ইকবাল। শিক্ষাক্ষেত্রে যে কয়েকটি দেশ বিশ্বকে নেতৃত্ব দিয়ে যাচ্ছে তার মধ্যে অন্যতম হল যুক্তরাজ্য। ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের সমন্বয়ে গঠিত যুক্তরাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অসংখ্য শিক্ষার্থীরা অসাধারণ কৃতিত্ব অর্জন করে মেধা তালিকার প্রথম সারিতে অবস্থান করছে। আর তাদেরকে স্বীকৃতি প্রদানের জন্য ব্রিটিশ এডুকেশন অ্যাওয়ার্ড ম্যানচেস্টারের হিলটন হোটেলে আয়োজন করে তাদের তৃতীয় ব্রিটিশ এডুকেশন অ্যাওয়ার্ড 2019। যুক্তরাজ্যের বিভিন্ন স্কুল, কলেজ ও ইউনিভার্সিটি থেকে অংশ নেওয়া বিপুল সংখ্যক মেধাবী শিক্ষার্থীদের মধ্য থেকে 4টি ক্যাটাগরিতে 73 জন শিক্ষার্থী ফাইনালিস্ট হিসাবে মনোনীত হন। তাদের মধ্য থেকে সর্বমোট 25 জন মেধাবী শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করে অ্যাওয়ার্ডস প্রদান করা হয়। And I feel very honoured to be given this chance to be here with all these people who have done such amazing things for education. Well, it's a great event. It's good to get everyone out here and reward people who've worked hard, I guess. Maybe not me, but other people. I'm very happy, yes. It's honoured to be here, and it's great to be in a room full of young people who are achieving a lot of great things. It feels really good to have been nominated, and I know that I wouldn't have done it without the teachers and like counsellors and that sort of support. I feel very happy to be a finalist. I'm very happy to receive this. I just wanted to send a quick message to say how honoured I am to receive this prestigious British Education Award. I'm very thankful for being nominated for the GCSE category, and I'm thankful for my family, for my teachers. I can't really add anything to that. I'm grateful to be here, and I'm grateful for the teachers that got me here. Students, but also the teachers as well. I'm really proud of Awen, and really grateful to her teachers. অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন হুইপ অ্যান্ড্রু স্টিফেনসন এমপি, ওয়েলস সরকারের শিক্ষামন্ত্রী ক্রিস্টি উইলিয়াম এমপি, ব্রিটেনের সাবেক মন্ত্রী এভান লুইস এমপি, বিভিন্ন শহরের লর্ড মেয়র, কাউন্সিলর, সামরিক বাহিনীর প্রতিনিধি সহ 4 শতাধিক অতিথিবৃন্দ। To be here this evening, it is with immense pride that I stand here tonight. Proud of our education system in Wales. And the importance about attending these events this evening is to show the importance of education. Supporting the British Education Awards because of lifelong learning is something that's very important. Truly inspiring to the young generation
সাবেক মন্ত্রী এভান লুইস এমপি বলেন, And it's fantastic to see an innovation coming from the BAME community to the wider society. Fantastic. ব্রিটিশ এডুকেশন অ্যাওয়ার্ড 2019 এর আয়োজকগণ বলেন, তৃতীয়বারের মতো অত্যন্ত সফলভাবে ব্রিটিশ এডুকেশন অ্যাওয়ার্ড সম্পন্ন হওয়া আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। Event like this whereby in the mainstream policies are being influenced. মোহাম্মদ ইকবাল, এনটিভি নিউজ, ম্যানচেস্টার। যুক্তরাজ্য সফররত শেরপুর আজাদ বখ্ত উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ শাহাবুদ্দিনকে সম্বর্ধনা দিয়েছে শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে। বিভিন্ন শহর থেকে আসা শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে ট্রাস্টিদের উপস্থিতিতে যুক্তরাজ্যের বার্মিংহাম স্মল হিথের কভেন্ট্রি রোডের একটি রেস্টুরেন্টে এই সম্বর্ধনা প্রদান করা হয়। শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সভাপতি সৈয়দ সাদেক আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল অদুদ দীপকের পরিচালনায় অনুষ্ঠিত সম্বর্ধনায় বক্তারা আজাদ বখ্ত উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ শাহাবুদ্দিনকে এক সফল মানুষ করার কারিগর বলে অভিহিত করে বৃহত্তর শেরপুর এলাকার শিক্ষাক্ষেত্রে তার অসামান্য অবদান রয়েছে বলে উল্লেখ করেন। এ সময় সম্বর্ধনায় সম্বর্ধিত অতিথি মোহাম্মদ শাহাবুদ্দিন ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আবু সুফিয়ান, ব্যারিস্টার আবুল কালাম, প্রভাষক আব্দুর রব, নেওর, প্রভাষক আব্দুল হাই, মোজাহিদ আলী, দিলরুবা ইয়াসমিন সহ প্রমুখ। সম্বর্ধনা শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের পক্ষ থেকে সম্বর্ধিত অতিথিকে একটি সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন তুহিন চৌধুরী, সৈয়দ জাকির আহমদ, আবুল কাশেম, এমজাদ, শামীম আহমদ, আকবর আলী সহ অনেকেই। পর্তুগাল প্রবাসী কবি, শিশু সাহিত্যিক ও ছড়াকার মোর্শেদ কমলের 50তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন পর্তুগাল লিসবনে এক আলোচনা সভা ও নৈশভোজের আয়োজন করে। পর্তুগালের লিসবন থেকে সহকর্মী রনি মোহাম্মদ জানান, লিসবনের স্থানীয় রেই দি ইন্ডিয়া রেস্টুরেন্টে শনিবার সন্ধ্যায় কবির জন্মবার্ষিকী উপলক্ষে পর্তুগালে বসবাসরত বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী সৃজনশীল লোকদের মিলন মেলায় পরিণত হয়। সর্দার আহমদ রায়হানের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন রানা, তসলিম উদ্দিন, অলিউর রহমান, শাহিন সাঈদ, আবুল বাশার, বাদশাহ হুমায়ুন কবির, জাহাঙ্গীর, হাবিবুর রহমান সহ অনেকে। উল্লেখ্য, বর্তমানে মোর্শেদ কমল পর্তুগাল প্রবাসী হয়েও লেখার ধারা অব্যাহত রেখে এ পর্যন্ত প্রকাশিত করেছেন 13টিরও বেশি গ্রন্থ। বাংলাদেশ শিশু একাডেমি থেকেও লাল নীল পদ্ম, মনে মনে খেলা নামে 2টি ছড়ার গ্রন্থ প্রকাশিত হয়েছে। ইতিমধ্যে লেখার স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন শিশু সাহিত্যিক কাজী কাদের নওয়াজ স্বর্ণপদক। জন্মবার্ষিকী অনুষ্ঠানের শেষে পর্তুগাল কমিউনিটির পক্ষ থেকে কবি মোর্শেদ কমলকে বিশেষ সম্মাননা ক্রেস্ট ও উপহার দেওয়া হয়। দর্শক, এবার বাংলাদেশ প্রসঙ্গ। নদী দখলকারীদের ইউনিয়ন পরিষদ থেকে জাতীয় সংসদ পর্যন্ত সব নির্বাচনে অযোগ্য, এমনকি ব্যাংক ঋণ থেকে অযোগ্য ঘোষণা করেছেন হাইকোর্ট। এ বিষয়ে নির্বাচন কমিশন ও বাংলাদেশ ব্যাংকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন আদালত। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এবং বিচারপতি আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ নদী রক্ষার 10টি নির্দেশনা সহ এই রায় দিয়েছেন। বিস্তারিত থাকছে রিপোর্টে। তুরাগ নদ রক্ষা সংক্রান্ত রিটের চূড়ান্ত শুনানি শেষে রায় দিয়েছে হাইকোর্ট। রায়ে তুরাগ নদকে জীবন্ত সত্তা ঘোষণা করে জাতীয় নদী রক্ষা কমিশনকে দেশের সব নদ নদী, খাল, জলাশয় ও সমুদ্র সৈকতের সুরক্ষা এবং তার বহুমুখী উন্নয়নে জাতীয় নদী রক্ষা কমিশন বাধ্য থাকবে বলেও রায়ে উল্লেখ করে আদালত। সারা দেশের নদ নদীকে একটি ডিজিটাল সার্ভে করে নদ নদীর অবস্থান সম্পর্কে পেপার প্রস্তুত করে প্রত্যেকটা ইউনিয়ন পরিষদ, উপজেলা, জেলা লেভেলে সংরক্ষণ করা। আর স্থানীয় প্রশাসন, নদী কমিশন সকলকে নির্দেশ দিয়েছেন যে যারা নদী দখল করছেন তাদের একটা তালিকা তৈরি করে পত্রিকায় প্রকাশ করার জন্য, এবং পত্রিকায় প্রকাশিত হওয়ার পরে যাদের নাম এই পত্রিকায় আসবে তারা যে কোনো ব্যাংকের কাছ থেকে ঋণ নিতে পারবেন না। নদী রক্ষা কমিশনকে একটি স্বাধীন ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে সব ধরনের পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে আদালত। প্রতিরোধমূলক নির্দেশনায় আদালত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে 2 মাসে 1 দিন 1 ঘন্টা করে নদী দূষণের উপর সচেতনতামূলক ক্লাসের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে। এছাড়া স্থানীয় ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে 3 মাস অন্তর
একদিনব্যাপী নদী বিষয়ক সেমিনার অনুষ্ঠানের নির্দেশ দিয়েছে আদালত। নদী কমিশন যেহেতু একটা অকার্যকর প্রতিষ্ঠান, শুধু রিকমেন্ডেশন করতে পারে, এই জন্য নদী কমিশনই এর আগে তারা সিদ্ধান্ত নিয়ে সরকারের কাছে প্রস্তাব দিয়েছে যে তারা যেন নদীর দখল উচ্ছেদ করতে পারে এবং শাস্তি দিতে পারে, সকল ক্ষমতাটা তাদের দিয়ে একটা আইন প্রণয়নের জন্য। আদালত ওইটাই বলেছেন যে নদী কমিশন যে প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাবটাকে গেজেট আকারে প্রকাশ করে 6 মাসের মধ্যে আদালতকে অবহিত করতে বলেছে। রায়ের অনুলিপি প্রধানমন্ত্রীর কাছে পাঠাতেও বলা হয়েছে, যাতে প্রধানমন্ত্রী নদ নদীর বিষয়ে ব্যক্তিগত উদ্যোগে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে পারেন। মামলায় পক্ষভুক্ত হওয়া তুরাগ তীরে থাকা 14 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে তাদের স্থাপনা 30 দিনের মধ্যে নিজ খরচে সরিয়ে নিতে বলা হয়েছে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি সুষম বন্টন এবং পুষ্টিমানের দিকে লক্ষ্য রাখতে হবে। খাদ্যে ভেজাল মেনে নেওয়া যায় না, এই ভেজাল বন্ধ করতে হবে। আজ রোববার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় নিরাপদ খাদ্য দিবসের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। বিস্তারিত দেখুন রিপোর্টে। নিরাপদ খাদ্যপ্রাপ্তি মানুষের সাংবিধানিক অধিকার, আর তা নিশ্চিত করতেই 2015 সালের ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠা করা হয় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। তাদের উদ্যোগে দ্বিতীয়বারের মতো পালিত হচ্ছে নিরাপদ খাদ্য দিবস। পুষ্টিকর ও ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করাই যার মূল লক্ষ্য। রোববার সকালে দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় দিবসটি উপলক্ষে বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সরকার প্রধান। পরে রাখা বক্তব্যে খাদ্যে যারা ভেজাল দেন তাদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী। আমরা সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান চালাচ্ছি, সেখানে আমরা সফলতা অর্জন করেছি। আমরা মাদকের বিরুদ্ধে অভিযান চালাচ্ছি, দুর্নীতির বিরুদ্ধে আমরা, কারণ এই ভেজাল দেওয়া এটাও এক ধরনের দুর্নীতি, কাজে দুর্নীতির বিরুদ্ধে আমরা আমাদের অভিযান চালাচ্ছি। কাজে এই ভেজালের বিরুদ্ধে অভিযানও চলছে, এটা অব্যাহত থাকবে। এটা আমরা দূর করব। কোনো বিষক্রিয়া আমাদের দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হোক সেটা আমরা চাই না। খাদ্যের ভেজাল দেওয়া এটা আমাদের দেশের কিছু কিছু শ্রেণীর, এটা বোধহয় তাদের একটা চরিত্রগত বদভ্যাস, তাছাড়া আর কিছুই না। আমি মনে করি এটা তাদের একটা চরিত্রগত বদভ্যাস, এটা বন্ধ করতে হবে। খাদ্য পরীক্ষা করবার জন্য বিশেষ ল্যাবরেটরি এটা করা একান্তভাবে প্রয়োজন এবং সেই ল্যাবরেটরি আমরা করে দেবো। এবং এটা আমাদের একটা কেন্দ্রীয় ল্যাবরেটরি যেমন থাকবে, সেই সাথে প্রত্যেকটা বিভাগেও এর একটা শাখা থাকবে। পুষ্টিমান নিশ্চিত করার বিষয় এবারের ইশতেহারে আছে এবং তা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। সেক্ষেত্রে আমি খাদ্য মন্ত্রণালয়কেও বলবো, তাদেরও একটা বোধহয় দায়িত্ব আছে এটা দেখতে যে কোথাও মানুষের ঘরে খাবার নাই এরকম মানুষ আছে কিনা খুঁজে বের করবেন। যত টাকা লাগে দেব, তাদের খাদ্য নিরাপত্তা আমরা নিশ্চিত করব। নতুন আধুনিক প্রযুক্তি সম্পর্কে সাইলো আমরা করে যাচ্ছি, যেখানে হয়তো 2-3 বছর পর্যন্ত আমার চাল ভালো থাকবে। কোনো বন্যা বা কোনো কিছু হলে আমার দেশে আর কোনো দিন কারোর কাছে হাত পাততে হবে না, সেদিকে লক্ষ্য রেখেই এখন প্রায় আমরা 21 লক্ষ মেট্রিক টনের মতো খাদ্য মজুত আমাদের সক্ষমতা আছে। আমরা 27 লক্ষ মেট্রিক টন খাদ্য মজুত করবার ব্যবস্থা নিচ্ছি। কারো কাছে হাত পেতে নয়, সব বিষয়ে নিজেরা স্বয়ংসম্পূর্ণ হয়ে বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে, এমন স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যেই তার সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান শেখ হাসিনা। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে ফেনীর দাগনভূঞার রঘুনাথপুর দারুল উলুম মহিউসুন্নাহ মাদ্রাসার 6ষ্ঠ বার্ষিকী আন্তর্জাতিক মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল থেকে মাদ্রাসা প্রাঙ্গণের মাঠে মাওলানা নুরুল্লাহ মুসাপুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জুমার নামাজের খুতবা দিয়ে ইমামতি করেন পবিত্র মক্কা শরীফের মসজিদে জামেশ সোহাদ মক্কাতুল মোকাররমার ইমাম খতিব শায়েখ ডক্টর মোহাম্মদ বিন হাসান আশ-শরাবি। এতে প্রায় লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। শায়েখ ডক্টর মোহাম্মদ বিন হাসান আশ-শরাবি জুমার নামাজের খুতবায় দেশ ও জাতির শান্তি কামনা করে দোয়া করেন। এনটিভি ইউরোপের জনপ্রিয় উপস্থাপক ও রঘুনাথপুর দারুল উলুম মহিউসুন্নাহ মাদ্রাসার মোহতামিম মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন জাহাঙ্গীরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবের আন্তর্জাতিক আহনাফ সেন্টারের চেয়ারম্যান শায়েখ মিজানুর রহমান হানাফি, মাওলানা নুরুল ইসলাম আবিদ, ইউসুফ কাশেমি, মাওলানা আবুল কালাম আজাদ সহ দেশে ও বিদেশের বিভিন্ন মাদ্রাসা থেকে আগত ওলামায়ে কেরামগণ। অনুষ্ঠানে ওমানের বিশিষ্ট ব্যবসায়ী শহীদুল ইসলামের উদ্যোগে রঘুনাথপুর দারুল উলুম মহিউসুন্নাহ মাদ্রাসার এতিম অসহায়
200 ছাত্রের হাতে পাঞ্জাবি পাজামা তুলে দেওয়া হয়। ডরসেট হিউম্যানিটি হেলথ ফাউন্ডেশন বোর্নমাউথ ইউকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রাজশাহীর 4টি স্থানে দুস্থদের মধ্যে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের বাংলাদেশ প্রতিনিধি হাসান আহমদ খালেদ, সজিবুল ইসলাম সাজু ও মোহাম্মদ জানু আহমেদ। তারা বলেন, প্রবাসীদের দেশে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকেও স্বনির্ভর হিসেবে দেখতে চান। বৃহত্তর পরিসরে কাজ করার প্রচেষ্টা রয়েছে তাদের। তার অংশ হিসেবে তারা এসব সেবামূলক কাজ করে যাচ্ছেন। এর আগে এই সংগঠনের পক্ষ থেকে চট্টগ্রাম রোহিঙ্গাদের মধ্যে এবং সিলেটে গোয়াইনঘাট উপজেলা সহ বিভিন্ন জায়গায় শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়াও রমজানের খাদ্য সামগ্রী বিতরণ সহ সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে সংগঠনটি তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মৌলভীবাজার পৌর এলাকার পশ্চিম ধরকাপন এলাকায় মবশির রাবেয়া ট্রাস্টের উদ্যোগে ষষ্ঠবারের মতো 5 দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির শুরু হয়েছে। চক্ষু শিবিরে বিনামূল্যে দৃষ্টিশক্তি পরীক্ষা শেষে চোখের ছানি পড়া প্রায় 200 জন ও চোখের নেত্রনালী ডিসিআর রোগীর 70 জন রোগীকে অপারেশনের জন্য বাছাই করা হয়। শনিবার মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসা ব্যবস্থায় ফ্রি চক্ষু শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনএসবি চক্ষু হাসপাতালের পরিচালনা পরিষদের সিনিয়র সহসভাপতি ও প্রবীণ আইনজীবী মুজিবুর রহমান মুজিব। মোবাশির রাবিয়া ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ সৈয়দ জুবায়ের আহমেদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হামিদ মাহবুব, বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক সৈয়দ মশাহিদ আহমদ, ট্রাস্টের পরিচালক সৈয়দ হুমায়দ আলী শাহিন ও ট্রাস্টের নির্বাহী পরিচালক এস.এম. উমেদ আলী, মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মুহিব প্রমুখ। মোবাশির রাবেয়া ট্রাস্ট চক্ষু সেবার পাশাপাশি গৃহ নির্মাণ, রিক্সা বিতরণ, পবিত্র রমজান মাসে খাদ্য সামগ্রী বিতরণ, হজ প্রশিক্ষণ, অসহায় ঐতিমদের মধ্যে নগদ অনুদান প্রদান সহ আর্তমানবতা সেবায় বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। দর্শক, সংবাদ শেষ করব তার আগে আরেকবার জানিয়ে দিচ্ছি শিরোনাম। যথাসময়ে ইউএর সঙ্গে সম্পর্ক ছেদে বদ্ধপরিকর বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেজা মে। নো ডিল ব্রেক্সিট হলেও যুক্তরাজ্য পৃথিবীর সবচেয়ে নিরাপদ দেশগুলোর মধ্যে একটি থাকবে বলে জানিয়েছেন ব্রিটিশ হোম সেক্রেটারি সাজিদ জাভেদ। এবং বাংলাদেশে নদী দখলকারীদের ইউনিয়ন পরিষদ থেকে জাতীয় সংসদ পর্যন্ত সব নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছেন হাইকোর্ট। এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ এনটিভি অনলাইন www.europentv.com। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।